আমি বলছি না, আমি যাকে ফলো করি তিনি একজন মানে তিনি স্বয়ং দেবাদিদেব মহাকালের আরাধনা করেন। আমাকে দু একজন জিজ্ঞেস করছিল পাই কি করে পজিটিভ থাকা যায়, কিভাবে পজিটিভ হবো। আমি যে কি পরিমাণে ভয় পাচ্ছিলাম তোমাদের বলে, কেউ বিশ্বাস করুক না করুক, আমার বিশ্বাস করো কিচ্ছু আর এসে যায় না। আমাকে কেউ কুসংস্কারাচ্ছন্ন বলুক, আমার বড়ই তো আমাকে বলে গেছে। ও জানে আমি কখনো মিথ্যে কথা বলি না। ও আর কেউ না জানুক, স্বামী তো জানবে, আর কেউ না। হ্যালো বন্ধুরা, আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও বেশ আছি। এখন বাজে দুপুর 1:45। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখনও পর্যন্ত আমার রান্নাবান্না কিছু হয়নি, কারণ আজকে স্যাটারডে, আয়ুষ্মানের হচ্ছে স্কুল ছুটি থাকে, প্লাস আজকেরও সকালবেলা কম্পিউটার থাকে, কিন্তু আমি আজকে ওই কম্পিউটার পাঠাইনি। আগামী সোমবার হচ্ছে ওর ইউনিট টেস্ট এক্সাম আছে জিওগ্রাফি। এবার জিওগ্রাফিটা ওকে আমিই পড়াই। এবার যেহেতু আমি পড়াই, ও কী করে জিওগ্রাফি, হিস্ট্রি, বাংলা, হিন্দি এগুলো আমি পড়াই ওকে। ওগুলো পড়তে চায় না। যে স্যারদের কাছে ও পড়তে যায় তাদের যে হোমওয়ার্কগুলো থাকে ওর সেগুলো করবো, সেগুলোর দিকে টার্গেট থাকে। এবার আমাকে অনেকেই আগে বলতো তুমি যদি পড়াশোনা করো এতই জানো, তার মানে অনেকেই বলে আর বলতো আর কি, তাহলে তুমি ছেলেকে এতগুলো টিউশন দিয়েছো কেন। আমি একটা কথা বলি, আমি আমার ছেলে বড় হওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে সব বাচ্চা সমান হয় না। কারোর মেয়ে ধরো খুব বাধ্য, কারোর মেয়ে বাধ্য নয়, কারোর ছেলে খুব বাধ্য ওর মতন। আমি মেয়ে ছেলে বলবো না। এই যে আমাকে অনেকেই বলে যে পায়েল তুমি এটা করো, আমার মেয়ে কিন্তু এটা করে, কারণ তোমার মেয়ে বুঝদার, আমার ছেলে বুঝদার না। আবার ওরও কিছু বন্ধু আছে ছেলে বন্ধু খুব বুঝদার, বাবা মা যা বলবে সেরকম সুন্দরভাবে চলবে। আমার ছেলে সেরকম চলবে না, ঠিক আছে। কিছু বাচ্চা খুব বদমাশ। হ্যাঁ, এক্স্যাক্টলি, ও নিজেই জানে সেটা। আমি বলে বলে ফেড আপ হয়ে যায়, ওরে জিওগ্রাফিটা নিয়ে আয়, ওরে জিওগ্রাফিটা নিয়ে আয়, তোর 13 তারিখে পরীক্ষা, ঠিক করে নেবো। ওর দাবি মা তো পড়ে পড়ে আমাকে মুখস্থ করিয়ে দিচ্ছে, স্যাররা তো সেটা করে না। না, তার একটা নিয়ম মতন চলে। 15টা-16টা বাচ্চাকে তার একসাথে ওরমভাবে পড়ানো, আমি তোকে পড়ে পড়ে মুখস্থ করিয়ে মানে ওকে আমি কিভাবে, আমি যখন পড়ি না আমার মুখস্থ হয়ে যায়, ওরটা ধারণা মা আমাকে ঠিক করিয়ে দেবে। এবার সেই করতে গিয়ে আমার প্রেশারটা পড়ে যায়, হয়েও যায় ঠিক, জানে তো মা বসবে, মা বসলে আমার পড়া কমপ্লিট। ও এটা মানে বুঝে গেছে। তো যাই হোক, আমি এই করে এখন অভ্যাস হয়ে গেছে, কি আর করবো। আমিও তাই বললাম ঠিক আছে তুই কর। দাঁড়াও, এটা কি বাজে লাগছে দেখতে বাবা। ওর বাবা না যত যন্ত্রপাতি এনে এইভাবে রেখে দেবে, আমি আর কত গুছিয়ে গুছিয়ে পারি না, জানো তো, পুরো রেখে দিয়ে চলে যায়। যাই হোক, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। রান্না করব। আশিস গেছে ইয়েতে, তোমার বাজারে গেল, বললো একটু চিকেন নিয়ে আসি। আজকে বিকেলে আমার এক বান্ধবী আসবে, শর্মিষ্ঠা, তোমরা দেখেছো আগেও ওকে। ও আসবে আজকে, অনেকদিন দেখা করে না, হুট করেই বলে প্ল্যান, মানে হুট করেই বললো যে আসবো ওর সাথে দেখা করতে। আর হুট করে বন্ধু বান্ধবরা না এলে না সত্যি এখনকার দিনে না হয় না। হ্যাঁ, মানে তুমি আগের থেকে প্ল্যান করবে, আগের থেকে বলে আসা, এগুলোতে হয় না। বন্ধুদের সাথে যে বসে এখন সেই নির্ভেজাল আড্ডা, সেই সময় তো নেই, সেই সময় চলে গেছে, বেরিয়ে গেছে। তো দেখি কি, ওরা আবার চিকেন খায় না, তো এমনিই চা ফা খাবো, একটু স্ন্যাক্স খাবে। আর চিকেনটা করবো হচ্ছে দুপুরের জন্য, অনেকদিন ধরে ধনিয়া চিকেন করি না। তো বললো আশিস যে আজকে একটু ধনে পাতা নিয়ে আসছি বেশি করে, ধনিয়া চিকেন করো। আর আমি এই 12টার সময় জলখাবার খেলাম, পুজো করলাম 12টার মধ্যে, এখন পুজোটা সেরে নিই। পুজো করলাম, করে টুরে ভালো করে ঘন্টাখানেক ধরে ঠাকুরকে ডেকে তারপরে এখন এই ভাত বসিয়ে দিয়ে, আগে ভাত বসিয়ে চিকেনটা বসিয়ে দেবো এক জায়গায়, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এদিকে উচ্ছে টুচ্ছে কেটে রেখেছি, দেখো উচ্ছে কাটা আছে, উচ্ছে কুমড়ো পেঁয়াজ কেটে রেখেছি। এখন কটা বাসন আছে, এই এগুলো মাছ মেজে টেজে তারপরে করব। সংসারের কাজও করতে হবে, ছেলেকেও পড়াতে হবে, তো মাথা পাজল করলে চলবে না। এখন মাথা ঠান্ডা করে আমাকে কাজগুলো সারতে হবে। এদিকে আয়ুষ্মানের স্নান হয়ে গেছে, আমার স্নান তো হয়েই গেছে জানোই, সকাল সকাল করে নিই, তো সেই জন্য চাপ নেই। কিছু জামা কাপড় বিশেষ করে নাইটিগুলো ভিজিয়ে রেখেছি, স্নান করার সময় ধুইনি, এবারে ধুয়ে নিচ দিয়ে মেলে দেবো। আজকে বেশ রোদ উঠেছে, দুদিন ধরে যেমন লাগাতার বৃষ্টি হয়েছে, আজকে রোদটা উঠেছে। স্নান করিস, গামছাটা পর্যন্ত বিছানায় রেখে দিস, বিছানায় গামছা রাখতে নেই, কতদিন বলেছি, কি জানি বাবা। তাই আমার মা আমাকে অনেক বলতো ওরে পড়াশোনা কর ঠিক করে, নিজের জীবনটা ভালো হবে, নিজেকে প্রতিষ্ঠিত করার
সময় জ্ঞান যার নেই। আমার মা একটা কথা বলতো যে সময় বহিয়া যায় নদীর স্রোতের পায়, যে জন না চেনে তারে ধিক শতধিক, ঘড়ির কাঁটা বলে ঠিক ঠিক ঠিক। আমি খালি বলতাম এক কথা সবসময় বলো না, তোমার ভালো লাগে না। নিজের জীবন দিয়ে বুঝেছি নিজের পায়ে দাঁড়ানোটা কতটা দরকার ছিল। কেন সাত তাড়াতাড়ি বিয়ে, হয়তো খুব বাইরের চোখে দেখতে গেলে খুব ভালোবাসি, কিন্তু একটা নিজের পায়ে দাঁড়ালে যে নিজস্বতা, যে স্বাধীনতা, যে একটা আলাদা ব্যক্তিত্ব, যে মানে কি বলবো, যে একটা কনফিডেন্স, সেই জিনিসটা কোথাও যেন মনে হয় যে, হয়তো আবার যারা চাকরি করে তাদেরও হয়তো মনে হয় এরা তো ঘরেই থাকে, আরামেই থাকে, কিন্তু নিজের পায়ে দাঁড়ানো, নিজের শিক্ষাগত যোগ্যতা দিয়ে আর পড়াশোনা করে বাড়িতে থাকার, পড়াশোনা জানি সবই ঠিক আছে, কিন্তু ওই যে ফলাফলটা নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি যে কী দরকার ছিল। এই জন্য ছেলেকে আমি বোঝাই বারবার, এই কথাগুলো আমি ওর সামনে আরও এই জন্যই বলছি যাতে ও বোঝে। বাকিটা ওর কপাল, তাই না, আর কি করা যাবে। তো চলো, অনেক গল্প হচ্ছে প্রথম দিকেই, আবার কাজগুলো সারি, না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। জাগিয়ে চলো তোমাদের সাথে ধনিয়া চিকেনের রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা শেয়ার করি। আজকে রান্নাই করতে বসালাম আমি 2টোর সময়, তাহলে ভাবো আমরা কটায় খাবো? 3টে সাড়ে 3টে তো মোটামুটি বাজবেই। আর এই শনি রবিবারটা না ভীষণ হ্যাপাজার্ট হয় আমার ঘরে, কোনো নিয়মকানুন থাকে না আর কি। তো খুব ভালো করে আমি কীভাবে চিকেন ধুই টুই সব দেখাতে পারতাম, কিন্তু দেখাতে পারলাম না, ওই একটাই কারণ। তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন, পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে আগে ভেজে নিয়েছিলাম একদম নরম করে। এরপরে দেখতেই পেলে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। সেটাকে খুব ভালো করে এখন কষিয়ে নেব যতক্ষণ না এই যে একদম ডিপ সবুজ রং এটা চেঞ্জ হচ্ছে। অনেকে ধনিয়া চিকেনে হলুদ দেয় না, তবে আমি মাছ মাংসে হলুদ দেবো না, এটা ঠিক আমার ঠিক পোষায় না। হলুদ তো শুধু আমাদের কাছে রং নয়, এটা এমন একটা মশলা যেটা আমরা মনে করি যে আমাদের শরীরকে ভালো রাখতে এবং বিভিন্ন বিষক্রিয়া থেকে দূরে রাখতে সাহায্য করে। এরপরে এর মধ্যে ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো কিন্তু দিইনি, দিতে পারো সামান্য, তবে আমি একটা লাস্টে চিকেন মশলা বানানো তোমাদের সাথে শেয়ার করব, যেই মশলাটা বানিয়ে ঘরে রাখতে পারো তোমাদের চিকেনের স্বাদ অন্যরকম করে দেবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলবো। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা যেহেতু আমি অনেকটা দিয়েছি, কোনো রকম ঝাল গুঁড়ো লঙ্কা এমনিও আমার ঘরে খাওয়া হয় না, আর চেষ্টা করি যতটা সম্ভব ঝালটা কম খেতে, খেলেও কাঁচা লঙ্কার ঝালটা খাই। আর ধনিয়া চিকেন এগুলোতে একটু ঝাল না হলে চলে না, কিন্তু অনেককে আমি দেখি একসাথে 4-5টা শুকনো লঙ্কা পেস্ট করে খায়। হয়তো আমার যারা ভিউয়ার্স তারাও হয়তো খাও, আমি বলবো শুকনো লঙ্কাটা চেষ্টা করো অ্যাভয়েড করতে, কিন্তু পরবর্তীকালে বুঝবে কতটা এর ক্ষতি। এটা মানে আমি নিজের চোখে দেখেছি, তো আমার বাড়িতেও খেতো আমার শাশুড়ি মা, এখনও ঝাল ছাড়া খেতে পারে না। তো আমি বলবো চেষ্টা করো যাতে কম ঝালটা, বিশেষ করে শুকনো লঙ্কার ঝালটা কম খেতে পারো। তো এরপরে দেখলেই আমি চিকেনটা কত ভালো করে ধুয়েছিলাম, কীভাবে ধুয়েছি পরে শেয়ার করে দেবো। আর ওই যে এই কড়াটা নিয়ে তো আমাকে এক বন্ধু বলেছিল, পায়েল তোমার এই রান্নাঘরে, এত সুন্দর রান্নাঘরে এই কড়াটা এবার বাতিল করো। আসলে এই কড়াটার মধ্যে উচ্ছে কুমড়োটা ভেজেছি, আর এটা ভাজা পোড়ার কড়াই, বুঝলে। আমাকে অনেকেই বলে সব বাসন গ্যাসে দেবে না, আমি যেই বাসন গ্যাসে দেবো সেটা এরকম কালো হয়ে যাবে। আমি খুব প্রেশার দিয়ে বাসন মাজতে পারি না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। সত্যি বলতে ছোট থেকে বাসন কোনো দিন একটা গ্লাসও তো ধুইনি। সংসারে এসে হয়তো ম্যাক্সিমাম মেয়েরাই তাই, সংসারে এসে এই যে ধুতে শিখেছি, আমার মনে হয় আমি অনেকটা খাট জেনে গেছি, সত্যি কথা বলতে কি। তো এইটা এক তো কালো হয়ে গেছে, আরগুলো বসালে ওরকম না কালো হয়ে যাবে। এর মধ্যে আমি লুচি ভাজাভুজিগুলো যেগুলো হাই ফ্লেমে করতে হয়, সাদা তেল দিতে হয়, সেগুলো আমি এই কড়াইটাতেই করি। তা ওই তো আমাকেই তো বাসন মাজতে হবে, ওই জন্য আমি এই কড়াটার মধ্যে একটুখানি জল দিয়ে ধুয়ে এটার মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। আর চিকেনটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে কড়াইটা অন্য কড়াইতে করলেই ভালো হতো, একটু কষ্ট করে। যাই হোক, এর পরের দিন থেকে আমি ভালো কড়াইতেই রান্নাটা করার চেষ্টা করব। আমার কিন্তু অনেক কড়া আছে, জানো তো, অনেক কড়াই আছে। তারপর তো আমি কত বাসন পেয়েওছি ওই যখন স্পন্সরশিপের ভিডিও করতাম। তো এখানে মশলাটা দেখিয়ে দিই, এই যে গোটা জিরে দিলাম, গোটা ধনে দিলাম, সম পরিমাণে দেবে, কিন্তু আমি অল্প করে বানাচ্ছি, তোমরা চাইলে বেশি করে বানিয়ে রাখতে পারো। গোটা গোলমরিচ দিলাম, 3টে এলাচ দিলাম। আমি পুরো এই মশলাটা পুরোটাই কিন্তু এই মাংসে ব্যবহার করবো বলে সেই অনুপাতেই বানালাম। দিয়ে দিলাম গোটা ওই তোমার দারচিনি, জায়ফল সামান্য, জয়িত্রী সামান্য, আর ব্যাস, এই আর কিচ্ছু দিতে হবে না কিন্তু। হ্যাঁ, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই মশলাটা বানিয়ে তুমি রেখে দাও, মাংসে দিলে তোমাদের মাংসের স্বাদ যে অন্যরকম হয়ে যাবে সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। লবঙ্গ দেবে না কিন্তু। এরপরে এটাকে খুব ভালো করে আমি এই হামানদিস্তাতেই গুঁড়িয়ে নেব। তো এরপরে মাংসটা আবার এদিকে আমি ট্রান্সফার করে নিলাম, করে এই মশলাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলেই হয়ে যাবে। তো এটা ধনিয়া চিকেন, তো অবশ্যই সেই জন্য ধনেপাতা বাটা যেমন দিয়েছি, তার সাথে কিন্তু ধনের গুঁড়োটা বা ধনের এই যে এইভাবে মশলাটা অ্যাড করলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে।
আর অনেকে টক দইও দেয়, আমি টক দইটা আজকে আমার কাছে ছিল না বলে আমি দিইনি। হ্যাঁ, একটু টক চাইলেও 2-4 দানা চিনি দিতে পারো, আমি চিনিটা মাংসে দিই না সচরাচর। তবে এই রান্নাটা একটু টক মিষ্টি হলেই ভালো লাগে। আমি লাস্টে দেখাবো তোমাদের ভালো বাটিতে দিয়ে, কারণ দেখো সত্যি কথা আগে আমি বুঝতাম না, আগে আমি সব বাটি না গ্যাসের ওপর বসিয়ে দিতাম, তাতে আমার বাটিগুলো নষ্ট হয়ে যেত। এখন আমি আর সেই ভুল করি না, আর তার জন্য আমি সব ভালো কড়াইও গ্যাসের ওপর বসাই না। তো যাই হোক, এখন ওদেরকে খেতে দিয়ে দিই গরম গরম ভাত, আর তার সাথে উচ্ছে কুমড়ো ভাজা। আয়ুষ্মানের জন্য একটু ডাল করতেই হয়, না হলে ওই ঝাল মাংস খুব ঝাল হলেও আজকাল মাঝখানে তাও একটু ঝাল টাল খাচ্ছিল, এখন তো আরোই খেতে চায় না। আর চিকেনটা জাস্ট দেখো কি সুন্দর হয়েছে। যেহেতু গ্রেভির পরিমাণটা অনেক, আমি জলটা কম দিয়েছি, কারণ রাতে তো রুটি দিয়ে খাবো, আর জানোই তো আয়ুষ্মান কোনো গ্রেভি ঝোল এসব খায় না। আমার আর আশিস একটু ভাত দিয়ে খাবো, এই হচ্ছে ওই কারণেই আমি খুব বেশি ঝোল দিইনি। হয়ে গেছে এদিকে, আর আমিও এখন খেয়ে নিই। এদিকে কিন্তু আশিসও এসে গেছে, এই সাইডে বসেছে, কিন্তু ওকে দেখালাম না, আজকে বিভৎস গরম ছিল। তো ওই ভাত বেড়ে খাওয়া হয়ে গেছিলো। আর এই এখন হচ্ছে সন্ধেবেলা, বললাম যে আমার বান্ধবী আজকে আসবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে মানে একদম ডট সন্ধে 6টার সময় আজকে আমি সন্ধ্যাবাতি করে নিয়েছি। জানো তো নেগেটিভিটি মানে কিন্তু শুধু ভূত প্রেত এইসব না, ঘরে শুধুমাত্র ধরো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মনোমালিন্য, বা তুমি কিছু একটা বোঝাতে চাইছো সে বুঝছে না, এই সমস্ত নিয়েই কিন্তু নেগেটিভিটি তৈরি হয়। বা ধরো ঘন ঘন শরীর খারাপ করা, মনের মধ্যে খারাপ চিন্তা আসা, এগুলো সব কিছুই আমরা কিন্তু প্রায় ফেস করে থাকি, অনেকেই করে, কখনো বাড়ির বউরা করে বা বাড়ির অন্য কেউ করে বা বাচ্চারা। এগুলো আগে মানতাম না, ছোটোবেলা যখন আয়ুষ্মান ছোটো ছিল আমি তখনও মানতাম না, ওকে কোনো দিন চাইতাম না কালো কার পরুক, কালো টিপ পরতে। কিন্তু পরবর্তীকালে আমি যখন দেখলাম সত্যি হয়তো কেউ ইচ্ছে করে নজর দেয় না, কিন্তু কখনো কখনো সেই জিনিসটার খারাপ এফেক্ট, একটা খারাপ এনার্জি আমরা কিন্তু অ্যাবজর্ভ করে নিই। সেই সকল কিছুকে দূর করবার জন্য কেউ একটু তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে। প্রত্যেক দিন তুলসীতলা একটা ধূপকাঠি অন্তত জ্বালানো খুব দরকার। একদিন বৃষ্টি হয়নি, তাই কি অসম্ভব গরম পড়েছে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, সরি বারবার আমি একই কথা বলি, অনেকেই করেনি, কয়েকজন আমাকে কমেন্ট করেছো, আমার সাথে খুব রিলেট করতে পারে তারা। আমি যখন খুব নেগেটিভ থাকি তারাও থাকে, মানে কিছু একটা ব্যাপার থাকে জানো তো, হয় রাশি নয় কিছু একটা এমন থাকে যে মিলে যায়। অনেক কিছুই তো আমাদের ব্যাপার, সব তো আমরা জানিও না, আমরা মানিও না অনেক কিছুই। আমিও যখন আমার সঙ্গে কিছু হয় না নেগেটিভ, আমি তখন ভাবি কি নিশ্চয়ই আমার শরীরে কোনো সমস্যা হয়েছিল, যার জন্যই আমি ওরকম করছিলাম। কিন্তু যখন আমি ওই সিচুয়েশানটার মধ্যে দিয়ে যাই, তখন আমার মনে হয় আইদার আমাকে কেউ কিছু কালা জাদু করেছে, আর না হলে ওটা করতে পারে। আর আমি এগুলো বিশ্বাসও করতাম না কোনো কিছু ক্ষেত্রে। আমার মনে হয় যাই হোক, একজনের ওপর তো কোনো পাওয়ার নেই। ওই একজন যিনি বসে আছেন, সময় লাগবে ডাকতে 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 তার কাছে পৌঁছানো তো এত সহজ নয়। তার কাছে পৌঁছতে গেলে আমাদের দেহ ত্যাগ করতে হবে, আর না হলে আমাদের চোখ, তাকে যদি কোনোদিন সামনাসামনি দেখতে পাই, জানি না সেই চোখ দিয়ে তাকে কোনোদিন দেখতে পাবো কিনা, বা সেই চোখ থাকবে কিনা, তার এতই তেজ, এতই শক্তি, এতই পাওয়ার। আমরা অনেক কথা মানুষকে বলে দিই, এই তুমি এই করছো, এই তুমি ওই করছো, তাদের ধারণারও বা ঈশ্বর বা তিনি, তার কি শক্তি, তার কি ক্ষমতা, তার কাছে কোনো নিয়ম কানুন এই সেই কিচ্ছু মাইনে রাখে না, কিচ্ছু না। আমি বলছি না, আমি যাকে ফলো করি তিনি একজন, মানে তিনি স্বয়ং দেবাদিদেব মহাকালের আরাধনা করেন, তো কিচ্ছু এসে যায় না কারোর কিছু বলাতে। এই যে একদিন আমাকে মৌতুষী বলে, তুমি আগে খুব রেগে যেতে কেউ কিছু বললে, এখন তুমি অনেক শান্ত হয়ে গেছো। আমি এই কারণে শান্ত হয়ে গেছি, কারণ আমি জানি আমি রিয়াকশান করলে তার যে ফলাফল সেটা পাবে না, কারণ আমি তো তাকে ফল দিয়ে দিলাম, তাকে ফল দেবো সে অন্য কোনোভাবে পাবে, তার বাড়ির লোকের সাথে তার কিছু সমস্যা হবে, না হলে এমন কিছু ঝামেলায় পড়বে, সে ভাববে গিয়ে কিরে বাবা আমার সাথে কেন এরকম হচ্ছে, কিন্তু সে যে কোথায় কাকে কি বলে দিচ্ছে সে তো নিজেও জানে না। যাই হোক, ভগবানের সবই কৃপা। আমি জানি এরকমভাবেই মানুষের খারাপ আচরণের রিয়াকশান না দিতে পারি। আর যেটা বলছিলাম তোমাদের, আমাকে একজন জিজ্ঞেস করছিল পায়েল কী করে পজিটিভ থাকা যায়, কীভাবে পজিটিভ হবো। আমি যে কী পরিমাণে ভয় পাচ্ছিলাম তোমাদের বলে এখনও যে খুব পুরোপুরি ক্লিয়ার হয়েছে আমি সেটাও বলবো না, ভগবানের কৃপায় অনেকটা। প্রথমত আমি এই যে কর্পূর দানি একটা নিয়ে এসেছি, এই সন্ধ্যাবেলা একটু কর্পূর, এমনিতেও আমি ঠাকুরের কাছে কর্পূর দিয়ে আরতি করে নিয়েছি। কর্পূর প্রত্যেক দিন সকালবেলা না হোক বিকেলবেলা না হোক সকাল, মানে সন্ধ্যাবেলা না হোক সকালবেলা, যে কোনো একবার কর্পূর জ্বালিয়েছি, বা দুবারও জ্বালাতে পারো। এছাড়া যখন ধুনো দিয়েছি, আমার ছোবড়াটা শেষ হয়ে গেছে বলে, না হলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ছোবড়ার মধ্যে ধুনো দেওয়া, কর্পূর দিয়ে সারা ঘরে দুয়ারে দেখানো, কোনো জায়গা বাদ দিতে পারবে না, ঘরের যে কোনো জায়গায় যেখানে দরকার সেখানে দেওয়া, গঙ্গা জলের ছিটা দেওয়া, অনেক। তারপর দেখেছো আমি তাবিজ পড়েছি, মানে
প্রত্যেক দিন ধূপ দিয়া জ্বালানোটা যে আমাদের ঘরে কী পরিমাণে প্রয়োজন। আমি সেদিন এক জায়গায় পড়ছিলাম যে তোমার যদি মনে হয় তোমার কাছে কোনো খারাপ শক্তি এসেছে, তুমি কেউ কাউকে বিশ্বাস করাতে পারবে না। আবার তুমি ভগবানের সাহায্য নিতে পারো, কিন্তু যে কোনো মন্দিরে চলে গেলাম সেরকম করলেও হবে না। যে স্বপ্নাদেশ পেয়ে যে মন্দির প্রতিষ্ঠিত সেখানে যেতে হবে, সেখানে গিয়ে সাহায্য নিতে হবে। তো আমরা অনেক সময় বলি না যে ঘরেই তো ঠাকুর আছে, তারপরেও কেন এরকম ফিল হচ্ছে আমার মনে হলো, কারণ আমি একবার আমার ঘরে তখন ওই ঘরে থাকতে আমার তখন তো ঠাকুর আমার ঘরেই ছিল পুরো, তারপরেও আমি দেখেছিলাম, মানে সেটা স্বপ্নের মধ্যে হবে তবুও আমি দেখেছিলাম। তো ওগুলো আমি এখন মনে করতেও চাই না। তো এটাই হচ্ছে কথা। আমি জানি না কিভাবে কি হয়েছিল, শুধু তার নামেই সব, নামেই শক্তি, এটাই আমি বিশ্বাস করি, শুধু নাম। তিনি কোথায় কীভাবে আছেন আমি জানি না, আমি তার নাম নিলে সব কিছু শুদ্ধ। সঠিকভাবে নামটা নিতে হবে। এই পজিটিভিটি আনতে গেলে, তোমার ঘরে নেতিবাচক শক্তিকে দূর করতে গেলে কিছু জিনিস ভীষণ ফলো করতে হবে। এছাড়া দেখো, সব তো আমরা মোটামুটি জানি, নুন দিয়ে ঘর মোছা, কর্পূরটা কিন্তু মাস্ট, কর্পূর কিন্তু জ্বালাতেই হবে। কর্পূর, আজকে আমি আরও একটা জিনিস করবো যেটা শনিবার করতে বলেছে, সে আমি আনতে বলেছি কর্পূর। তার মধ্যে সামান্য তিনটে তো না 5টা বলো, তিনটে ফুল সমেত লবঙ্গ দিতে বলেছে। আর যখন আমার 2018-19 ওরকম হচ্ছিল, তখন আমাকে একজন বলেছিল ছোবড়া আর তার মধ্যে সর্ষে ধুনো আমি একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেই সর্ষে দিতে বলেছিল, কালো সর্ষে। তো ওই দিয়ে আমি ধুনো দিতাম, খুব উপকার পেয়েছিলাম ওইটা। আজকে আমি শুধু কর্পূর আর লবঙ্গ দিয়েই করবো, সারা ঘরে আরতি করব। কেউ বিশ্বাস করুক না করুক, আমার বিশ্বাস করো কিচ্ছু আর এসে যায় না। আমাকে কেউ কুসংস্কার আচ্ছন্ন বলুক, আমার বড়ই তো আমাকে বলে যাচ্ছে সারাক্ষণ কী শুরু করেছে, কী লাগিয়েছে, কী করছে। আমি জানি আমার সাথে কী করছে। অনেকেই আমাকে বলেছে তুমি সায়েন্সের, মানে মেডিকেল সায়েন্সের সাহায্য নাও, ডাক্তার দেখাও। আমি তো জানি আমি ডাক্তার কত আগে যে আমি কত ডাক্তার দেখিয়েছি, কত রকম ডাক্তার দেখিয়েছি, কত রকম টেস্ট করেছি, কত রকম ওষুধ খেয়েছি, আমি নিজে জানি। আমি যখন লাস্ট মসজিদে গিয়ে, তোমাদের গল্পটাও আমি বলেছিলাম, তারপরে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি ওই মসজিদ থেকে বেরিয়ে আমার মনে হচ্ছিল আমি অর্ধেক সুস্থ হয়ে গেছিলাম। আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার ছেলেটা তখন ছোটো, একা গেছি আমি, তখন আসি সারও আমার সঙ্গে ইয়ে করতে, ও যায়নি, আমি একা গেছি। এখনও ভাবলে না মানে চোখ থেকে জল আসে। তারপরেও আরও একবার এরকম খুব শরীর খারাপ, অ্যাপোলোতে আমি একা গেছি, একা গিয়ে বলছে যাবে না। অথচ সেই দিন রাত্রিরেই ওর এক ক্লায়েন্টের খুব শরীর খারাপ, রাত 2টোর সময় ওকে ফোন করলেও সঙ্গে সঙ্গে নিয়ে তাকে বেরিয়ে গেল। এটা আমার লড়াইটা আমি একাই লড়েছি। আমার ভালোবাসে না তা না, কিন্তু যেই লড়াইগুলো যখন হয় না, যে লড়াইগুলো একা লড়ি, বিশ্বাস করে না, কষ্ট হয়, তখন আমার কষ্ট হয়, খুব কষ্ট হয় তখন। যে ও জানে আমি কখনো মিথ্যে কথা বলি না, ও আর কেউ না জানুক, স্বামী তো জানবে, আর কেউ না জানে, ও জানে খুব ভালো করে যে আর যাই হোক মিথ্যে কথা, ছলনা করা বা অলসতা করে কাজ করব না, শুয়ে থাকবো, এই জিনিস অন্তত মন করে না। হয়তো ও ভাবছে আমার বউয়ের কেন এত শরীর খারাপ হবে, কেন এরকম করবে, ওর কিচ্ছু হয়নি, ও হয়তো বুঝতে পারছে আমার সত্যিই কিছু হয়নি। সন্ধ্যেবেলা চোখের জল ফেলা উচিত না। যার সাথে এগুলো হয় না একমাত্র সেই বোঝে। তোমরা তো জানোই এইটা আমি ঠাকুরের জিনিসপত্রের জন্য ব্যবহার করি। তো এই ওপর দিকটা না, ঠাকুরের যে ধরো কিছু কাপড় থাকে যেগুলো কাচতে হবে সেগুলো রাখি, আর অর্গানাইজ করে রাখলে অনেক। আমার কাছে ঠাকুরের মাটির প্রদীপ থাকে, এই জিনিসটা করতে একটা মাটির প্রদীপই দরকার। এই যে সাদা সর্ষে নিয়েছি, আর মাটির প্রদীপ, আর তোমার লবঙ্গ আনিয়েছি, কর্পূর আমার কাছে আছে। আসলে আমি দেখেছি এই জিনিসটা, যাদের রাশ হালকা হয় তাদের অনেক কিছুই হয়তো তারা ফেস করে। তো কিছু জিনিস তোমাদের সাথে বললে হালকা হওয়া যায়। আর যেহেতু আমার বেশ কিছু বন্ধুরা বলছিলে যে তোমরাও ঘরে ভীষণ নেগেটিভিটি ফিল করো, দেখবে না স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু নিয়ে ঝগড়া হবে। এই যে আমি যে তোমাদের সাথে দুঃখ করে, এই কথাগুলো অনেক দিন আগের, এগুলোও তো স্বামী স্ত্রীর মধ্যে খুব কমন ব্যাপার না। তো তোমরা হয়তো সেগুলো রিলেট করতে পারো, দুঃখ হয়, আবার তারা কিন্তু আমাদের ভালোবাসে।
তো যাই হোক, সেই জন্য আমরা যারা ঘরে থাকি আমরা এই ছোটো ছোটো রিচুয়ালসগুলো করলে কিন্তু সত্যিই আমি তো বুঝলাম কয়েকদিন, হ্যাঁ সময় লাগে, কিন্তু একদিনে দিনের দিন হয় না, কিন্তু তুমি দেখবে তোমার ঘরের ঝগড়া অশান্তি বা কারোর একটু অসুখ বিসুখ হওয়া, মনে একটা নেগেটিভ চিন্তা, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে, যে কারোর কিছু হবে না তো, বা কোনো নেগেটিভ একটা কিছু হওয়ার একটা আশঙ্কা, সেগুলো আস্তে আস্তে তুমি মনে জোর পাবে। রেগুলার হনুমান চালিসা পাঠ করা, আর ঘরে এই কর্পূর আর লবঙ্গ, এটা প্রত্যেক দিন দেওয়া যায় বৃহস্পতিবার বাদ দিয়ে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, টাটা।